হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। দেখো, আজকে থেকে তোমাদের এসএসসি জিডির জন্য আমাদের এই সিআরপি এডুকেশন চ্যানেলের উপর ক্লাস স্টার্ট হচ্ছে। ওকে, তোমাদের অনেক দিন পর আমি ক্লাস নিচ্ছি, নতুন করে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তোমরা জানো ইতিমধ্যে যে তোমাদের এসএসসি জিডি 2026-এ যেটা নোটিফিকেশান বেরিয়েছে, ফর্ম ফিল আপ তোমরা করছো, ওটা চলছে প্রসেস। তো এই মুহূর্তে তো আমাদের ক্লাস তো দিতেই হবে। তো আজকে আমাদের ফার্স্ট আমি তোমাদের ম্যাথ ক্লাস স্টার্ট করছি, যেটার সেট নাম্বার 1 হবে। তো একটা জিনিস বলে দিই ফার্স্টে একটু, আজকে যেহেতু ফার্স্ট ডে, আমরা একদিন ম্যাথ একদিন রিজনিং অল্টারনেট করে করব, ঠিক আছে? সপ্তাহে আমরা 4টে থেকে 5টা ক্লাস করব। ওকে, আর এই ক্লাসের টাইমিংটা তোমাদের থাকবে প্রত্যেক দিন সকাল 9টার সময়। কটার সময়? প্রত্যেক দিন সকাল 9টার সময়। আর এটা তোমাদের রেকর্ডেড ফর্মে থাকবে। আর কিছুদিন পর আমি তোমাদের হয়তো লাইভও নিতে পারি, সেটা আমি জানিয়ে দেবো ওখানে। তো আজকে আমাদের সেট নাম্বার 1 ডিসকাস করব, যেখানে আমরা বলে দিই সেটা 15 কোশ্চেন ডিসকাস করব ম্যাথের, যেগুলো মেনলি প্রিভিয়াস ইয়ার বেসড। ওকে, তো প্রত্যেকে যারা এখনও জানো না, একবার সবাইকে একটু বলে দেবে, আজকে যারা ফার্স্ট ক্লাস দেখছো তোমরা বন্ধুদের। চলো তো স্টার্ট করা যাক। তার আগে একটু দেখে নাও সিআরপি একাডেমিতে আমাদের যে ব্যাচগুলো আছে সেটা রিলেটেড আমি একটু আপডেট দিয়ে দিই। দেখো, এসএসসি জিডি যে ফাউন্ডেশন ব্যাচ মানে যেখানে একদম বেসিক থেকে প্রথম থেকে তোমাদের শেখানো হবে, সেটা ম্যাথ হোক, রিজনিং হোক, ইংলিশ, জিকে, জিএস, সমস্ত কিছু তোমাদের, এমনকি সাথে তোমাদের মক টেস্টও থাকবে। মানে প্রথম থেকে তুমি করতে পারবে। ফাউন্ডেশন ব্যাচ মানেই প্রথম থেকে তুমি পাবে সমস্ত কিছু, যেটা তোমাদের এক্সামের আগে তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। এটার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিও, 9647553612 এই নাম্বারটায়। এটা 12 ডিসেম্বর স্টার্টিং দেখাচ্ছে। আর ডাব্লিউপি এটা দেখতে পাচ্ছ, একই ব্যাপার। কোনো ডাউট থাকলে বা জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো আমরা ডিরেক্ট কথা না বলে আর কোশ্চেনের দিকে মুভ করি। চলো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে। প্রত্যেকটা কোশ্চেন করার জন্য আমি একদম তোমাদের টাইম দেবো। তো একটু দাঁড়াও, আমি একটু দেখে নিই যে স্টার্ট হয়েছে কি না। স্টার্ট হয়ে গেছে। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন থেকে কি বলেছে। বলেছে একটি শহরের জনসংখ্যা, যেটা তোমার বর্তমানে আর কি, সেটা বলেছে কত, 125,000 আছে, ঠিক আছে? 1,25,000। প্রতি বছর জনসংখ্যা বলেছে 2% হারে বৃদ্ধি পেলে তাহলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে। তো এখান থেকে যদি এটাকে সলভ করো, তোমরা জানো এটা মেনলি সাকসিসিভের কেসেই হয়ে থাকে। তো এটাকে কীভাবে সলভ করবে দেখো। ধরো তোমার কাছে প্রথমে এটা দেওয়া আছে জনসংখ্যা, এটা যে 1,25,000, 3টে জিরো। প্রত্যেক বছর বলেছে 2% করে বৃদ্ধি পাচ্ছে। দেখো 2%-এর ফ্র্যাকশন বলে কত হয়, 2/100, কাটাকাটি করলে কত, 1/50 হয়। তাহলে 50-এর উপর 1 বেড়ে যায়। তো এটাকে লেখো, 50-এর উপর যদি 1 বেড়ে যায় তার মানে এটা 51 যাবে। এবার এইটা ছিল তোমার শুধুমাত্র 1 বছরে বেড়ে গিয়ে, তুমি যদি এটাকে এখন এই পজিশানে দাঁড়িয়ে তুমি যদি এটাকে সলভ করো, কিছু না কিছু ভ্যালু পাবে, পাবে তো, শিওর পাবে। এবার এই ভ্যালুটা যখন হচ্ছে, এটা নেক্সট ইয়ারে বেড়ে গেল, তার উপরে আবার বলেছে আবার 2% বাড়বে, কারণ বলেছে এটা 3 বছরের কেস। তাহলে ওটাকে ডাইরেক্ট আমরা একবারে করতে পারি, যেহেতু 3 বছর বলেছে, তাহলে 51/50 এটাকে 3 বার গুণ করব। এইভাবে আমরা কাজ করি, কারণ প্রত্যেকবার যখন এটা ক্যালকুলেশন করবে এটা পাবে, তারপর আবার 2% বাড়াবে, ওটা বাড়ছে, তার আবার 2%, যেহেতু ওটা 3 বছর বলেছে তাই 3 বার গুণ করেছি। 2 বছর বললে 2 বার গুণ করতাম, 4 বছর বললে 4 বার গুণ করতাম। এইটুকু হচ্ছে বেসিক কনসেপ্ট, তোমার জানতে হবে। এবার এটাকে কিচ্ছু নয়, এটাকে তোমার ক্যালকুলেশন করতে হবে। আর একটা জিনিস তোমাদের মধ্যে সবসময় নিয়ে আসতে হবে, একটা হ্যাবিট তোমাদের মধ্যে আনতে হবে, যে পুরো গুণ করবো না, আমি ইউনিট ডিজিট দেখবো। দেখো এই 0 0 0 কেটে গেল, তাহলে এখান থেকে 5 5 গুণ করলে 25, 125, 5-এর কিউব, তার মানে ডাইরেক্ট 125 কেটে যাবে। তার মানে এটা তোমার যে অ্যান্সার হবে সেটা অ্যাকচুয়ালি 51-র কিউব। তাহলে 51-র কিউব মানে শেষে 1, ইউনিট ডিজিট তোমার একই হবে। তাহলে 1 ইউনিট ডিজিট কোথায় আছে, এটাই অপশান বি। দেখো দেখেই তোমার উত্তর হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এইভাবে তোমার কোশ্চেনগুলোকে সলভ করলে অ্যান্সার তোমার খুব ইজিলি আসবে। এটা গেল ফার্স্ট কোশ্চেন। চলে আসো নেক্সট কী বলেছে। নেক্সট মেনসুরেশনের কোশ্চেন। এমন কোনো শিপ নেই এসএসসি জিডি যেখানে তোমার মেনসুরেশনের কোশ্চেন থাকে না। আর মেনসুরেশনের কোশ্চেন একদম বেসিক ফর্মুলা বেস কোশ্চেন থাকে, যেখানে তোমার ভাবার কোনো জায়গা নেই, একদম ইজি লেভেলের থাকে। বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধ বলেছে 5 সেন্টিমিটার এবং এর তির্যক উচ্চতা বলেছে 16 সেন্টিমিটার। এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে। দেখো একটা শঙ্কু আছে, বোঝো ভালো করে, এইটা এই শঙ্কু এটা। এবার এখান থেকে ছোটো করে এঁকে দিই, দেখো
এই শঙ্কুর এরকম তোমরা দেখেছো, যেটা ছোটোবেলায় পড়তে মোচার অগ্রভাগ বা টেন্ট দেখেছো, টেন্ট হয় সার্কাসে, টেন্ট হয় সেরকম। তাহলে এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা হাইট, আর এটাকে বলা হয় তির্যক উচ্চতা, যেটা অতিভুজের মতো দেখছো। তো বলেছে শঙ্কুর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, লেখো এটা 5 বলেছে। এর তির্যক উচ্চতা 16, মানে এইটা 16। তাহলে এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? দেখো মোট পৃষ্ঠতল মানে এই জায়গাটাকে বোঝাচ্ছে। তো এইটার যে ফর্মুলা হয় সেটা পাই আর এল, ঠিক আছে, পাই আর এল, যেহেতু মোট বলেছে না তাহলে সেটা হবে পাই আর আর প্লাস এল, পাই আর আর প্লাস এল, কারণ এটা সমস্তটাকে নিতে হবে। তাহলে এখান থেকে দেখো আমি বেসিক উপায়ে তোমাদের তারপরে শর্টে কীভাবে করা যায় সেটাও বলে দেবো। তো খেয়াল করো, এখান থেকে পাই মানে কি হয় 22/7, আর বলতে দেওয়া আছে কত 5, লিখে গেল 5। আর এখান থেকে আর প্লাস এল মানে এই দুটোকে যদি যোগ করো কত আসবে 21। তো এটাকে যদি তুমি কাটো এটা 3 বারে, তাহলে এটা 110 আর 3 গুণ করলে 310, 330, তাই তো। 110 আর 3, 3 গুণ করলে 3 11 33, একটা 0। তাহলে এইটা কেন ইউজ হলো না? কারণ এটা শুধুমাত্র পার্শ্বতলকে বোঝাচ্ছে, কিন্তু এটা মোট কথাটা উল্লেখ করে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল। তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম, কারণ এটা টোটাল সারফেসটাকে বোঝায়, টোটাল সারফেসটাকে বোঝায়। এবার কথা হচ্ছে এটাকে ডাইরেক্ট করা যেত, এত ফর্মুলা লাগতো না। কেন? আমরা যখন যে কোনো 3D ফিগার, যে কোনো, সেটা তোমার চোঙ হোক, সেটা তোমার স্ফিয়ার হোক মানে গোলক হোক, সেটা যাই হোক, যেটা তোমার 3D ফিগার থাকবে, 3D ফিগার মানে 3 ডাইমেনশন, যে ফর্মুলায় তোমার পাই থাকবে, ম্যাক্সিমাম 3Dতে তো পাই থাকে আমার, শুধুমাত্র কিউব, কিউবয়েড, এই সমস্ত জিনিসগুলো বাদ রেখে ওইগুলো ওই ফর্মুলায় পাই থাকে না। তাহলে এখান থেকে আমাদের যে চোঙ আছে, তারপর এটা আমাদের শঙ্কু আছে, এইগুলোতে আমাদের পাই থাকে। তাহলে পাই যদি থাকে, পায়ের মান হচ্ছে 22/7, কত হচ্ছে 22/7। তাহলে তোমার এখানে যে অ্যান্সারটা দেবে সেটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, কারণ 22 একটা মধ্যে 11 আছে, একটা প্রাইম নাম্বার, তাহলে ওটা তো আর কাটতে পারবে না, তাহলে এটার মধ্যে 11 থেকে যাবে, তার মানে তোমার উত্তরের মধ্যে 11 থাকবে। তাহলে 11-র মাল্টিপল চেক করলে হয়ে যাবে। তো 11-র মাল্টিপল দেখো একটা অপশানই আছে 330, এটা অ্যান্সার ডাইরেক্ট। তাহলে এটাকে তোমরা কিসের মাধ্যমে করবে? অপশানের মাধ্যমে করবে। কিসের মাধ্যমে? অপশানের মাধ্যমে। তাহলেই মিটে যাবে, আর কিছু লাগবে না। নেক্সট কোশ্চেন করো এটা। নাম্বার 3 বলেছে রুবি 1 টাকায় 20টি বোতাম কিনেছে, 25% লাভ পেতে 1 টাকায় তাকে কটা বোতাম বিক্রি করতে হবে? করো দেখি কতগুলো বোতাম বিক্রি করতে হবে। আচ্ছা, এই টাইপের কোশ্চেন যখন থাকবে, এগুলো এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন যখন থাকবে তোমার সবসময় 1 টাকায় 20টা বোতাম পেয়েছে, তুমি সবসময় বের করবে একটা বোতামের কত দাম। তাহলে একটা বোতামের দাম কত? 20টার দাম যদি 1 টাকা হয়, একটার দাম কত? 1/20। তাহলে একটার দাম হচ্ছে 1/20, অ্যাকচুয়ালি এটা তার ক্রয় মূল্য একটার জন্য, সিপি। এবার এই একটার জন্য সে বলেছে 25% লাভ করতে চাইছে। 25%-এর ফ্র্যাকশন বলে কত? 1/4, 4-এর উপর 1 বেড়ে যাবে। তাহলে 4-এর উপর যদি এটা 1 বেড়ে যায় কততে যাবে? 5-এ যাবে। তো এটাকে যদি কাটাকাটি করো, এটা কাটলে তোমার 4, 4 4 16, তার মানে 1/16 এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। তাহলে এই যে সেলিং প্রাইসটা হচ্ছে সেটা একটার জন্য, তার মানে কি একটা বোতামের যে দাম সেটা হচ্ছে 1/16 রাখলে তখন সেটা 25% লাভে থাকবে। এবার কোশ্চেনে বলেছে 1 টাকায় তাহলে কটা বিক্রি করতে হবে। দেখো 1/16তে যদি একটা হয় তাহলে এই 16 এদিকে গুণ করে দাও, তার মানে 16টা হবে 1 টাকায়। তো বেসিক কনসেপ্ট নিচে যেটা থাকে সেটাই অ্যান্সার, দেখো 16। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ আ রাইট অ্যান্সার। এই প্যাটার্নটা এইভাবে করলে খুব ইজিলি করা যাবে। নেক্সট দেখো, যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের এই যে ক্লাসের টাইমিংটা এটা হচ্ছে 9টার সময় থাকবে, 9 AM থাকবে সকালে, হ্যাঁ, এভরিডে প্রত্যেক দিন থাকবে। জয়েন করবে আর কানেক্টেড থাকবে, টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো ওখানে। নাম্বার 4-এরটা দেখো কী বলেছে, আর একটু সেশনটাকে শেয়ার করে দেবে, লাইক করে দিও। ওকে, চলো কী বলেছে, A+B দেওয়া আছে, A-B দেওয়া আছে, তাহলে এই বি এর মধ্য সমানুপাতি কী হবে? আগে বুঝো মধ্য সমানুপাতি কীভাবে বের করে। ধরো একটা নাম্বার A আর একটা নাম্বার B, এর মধ্য সমানুপাতি বলতে বোঝায় A আর Bকে গুণ করে রুট। কি বললাম? A আর Bকে গুণ করে রুট। কেন হয় সেটাও একটু ডিটেলসে বলি। দেখো, ধরো A আর B এর মধ্য সমানুপাতি ধরো x, তাহলে এটার সাথে এটা রেশিও, এটার সাথে এটা রেশিও কী হয়? ইকুয়াল হয়। তাহলে এর রেশিও মানে কি? A:x মানে A/x, x:b মানে x/b, এটা সমান হয়ে যাবে। এবার ক্রস গুণ করলে কি হয়ে যাবে? x এর স্কোয়ার আর এটা AB। তাহলে x এর যে মানটা হয় সেটা √AB। তাহলে
তাহলে আমি মাঝের স্টেপগুলো অত না ভেবে দেখো অ্যাকচুয়ালি বলতে পারছি যে এক্সের যে মানটা সেটা কি, যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে গুণ করে রুট, তাহলে এ আর বিকে গুণ করে রুট, এটাই তোমার মধ্য সমানুপাতি হচ্ছে কনসেপ্ট। তাহলে এইটা করতে গেলে আগে দেখো তোমাকে বলেছে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 25, আর এদেরই আবার বিয়োগফল দেওয়া আছে 7। তো মনে রাখবে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে তুমি এর মান বের করতে পারো খুব ইজিলি। কী করে বের হয়, এই দুটো নাম্বারকে যোগ করে হাফ করলেই, যোগ করো কত হচ্ছে 32, হাফ করলে 16, তখন এর মান 16 পাবে। তাহলে বি এর মান কত হবে, এ বি মিলে যদি 25 হয়, একটা 16 হলো আর একটা নিশ্চয়ই 9 হবে, ব্যাস পেয়ে গেছো, আর কিছু নেই। ক্লিয়ার? এটা ইকুয়েশন ওয়াইজও করতে পারতে। কীভাবে, এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর, এবার দুটোকে যখন যোগ করবে দেখো বি বি কেটে যাবে, এটা 2a হয়ে যাবে, আর এদিকে 32, তাহলে 2 দিয়ে 32 কাটলে 16 হবে। তো ওইভাবেও তুমি যেতে পারতে, একই ব্যাপার, একটা পেয়ে গেলে তো আর একটা ইজি হয়ে যাবে। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা যেটাকে পেয়ে গেলাম এ বি, এবার এদের মধ্য সমানুপাতি মানে দুটো রাশিকে গুণ করে, মানে সংখ্যাকে গুণ করে রুট। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ এটা মানে 4 বাইরে আসবে রুটের বাইরে, এটা মানে 3 আসবে, তাহলে 3 4 কত হবে 12, 12 মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। আরেকটা বলতে পারো 9 16 কত হয় 144, যেটা 12 স্কোয়ার নাম্বার, তাহলে 12 বাইরে ডাইরেক্ট চলে আসবে, কারণ স্কোয়ারের বাইরে কি হয় 12 গুণ 12 থাকলে কি হবে, জোড়ে থাকলে একটা বাইরে চলে আসে। তো সেটার অ্যাকর্ডিং আমাদের কাজ করতে চলে আসো। নেক্সট কোশ্চেন নাম্বার 5টা কী বলেছে, নাম্বার 5 এটা ইজি কোশ্চেন, আগে প্রাইম নাম্বার নিয়ে একটু বলে দিই। যে সমস্ত সংখ্যা বা মানে মৌলিক সংখ্যা কাকে বলে, যেটাকে ইংলিশে প্রাইম বলা হয়, প্রাইম নাম্বার, যে সমস্ত সংখ্যার শুধুমাত্র দুটো উৎপাদক থাকে, মানে এক্স্যাক্টলি টু ফ্যাক্টর থাকে। যেমন একটা সংখ্যা আমি বললাম 3, 3কে কে ভাগ করতে পারে 1 এবং 3, যারা যারা কমপ্লিট ভাগ করতে পারে পয়েন্টে যাবে না, তাদেরকেই আমরা প্রাইম নাম্বার বলে থাকি। যেমন 3কে ভাগ করতে পারে 1 এবং 3, তাহলে এটাকেই আমরা কি বলবো, একটা প্রাইম নাম্বার, কারণ 3-এর আর ফ্যাক্টর নেই, দুটোই ফ্যাক্টর। যেমন আমি বললাম ধরো 6, 6কে কে ভাগ করতে পারে 1 2 3 আর 6 নিজে, তাহলে এতগুলো পাচ্ছি, 4টে পাচ্ছি ফ্যাক্টর, তাহলে এটা প্রাইম হবে না। কারণ প্রাইম নাম্বার হতে গেলে দুটো ফ্যাক্টর থাকতে হবে, দুটো ফ্যাক্টর যে কোনো কিছু থাকলে হবে না, এক তো 1 থাকবে আর একটা সংখ্যাটা নিজে, ব্যাস সেটাকে আমরা প্রাইম নাম্বার বলি। যেমন আমি বললাম ধরো 31, তাহলে 31কে কে ভাগ করতে পারে 1 আর 31, আর পারে না, তাহলে দুটোই ফ্যাক্টর 1 এবং সংখ্যাটা নিজে, তাহলে ওটা প্রাইম নাম্বার। এই হচ্ছে প্রাইম নাম্বারের ডেফিনেশন, আর কিছু না। তাহলে এখান থেকে 40 আর 50-এর মধ্যে কটা থাকবে, তো দেখতে পাচ্ছি 41 একটা হচ্ছে, 42 হবে না, 2 দিয়ে যায় আবার 3 দিয়েও যায়, তাহলে 41 42 43 হবে, 44 হবে না, 45 হবে না, 46 হবে না, 47 হবে। তাহলে 3টে পাচ্ছি আমার মৌলিক সংখ্যা, তাহলে 3টে কোথায় আছে, অপশান সিতে। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার, যেখানে 3টে 40 থেকে 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, 3টে মৌলিক সংখ্যা আছে, ব্যাস এইটুকু করলেই হয়ে যাবে। নেক্সট নাম্বার 6-এরটা কী বলেছে করো। বলেছে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। দেখো 10টা লেবু আছে, এর বলেছে বিক্রয় মূল্য, দেখো এটাকেই একটা ইকুয়েশনের নজরে দেখো, 30% দেখতেই পাচ্ছ, কিন্তু এটাকে একটা ইকুয়েশনের নজরে দেখো। দেখো 10টি লেবুর বিক্রয় মূল্য মানে আমি ধরো 10টার এটা সেলিং প্রাইস, যেটা সমান হয়ে যাচ্ছে 13টার ক্রয় মূল্য, তাহলে 13টা যে আছে না তার ক্রয় মূল্য মানে সিপি, কস্ট প্রাইসের এর সমান। তাহলে এখান থেকে তুমি এসপি বাই যদি সিপি করো, এসপি বাই সিপি, তাহলে উপরে তোমার 13 আর নিচে 10, তাহলে এখান থেকে বলতেই পারো যে কেনা তোমার কত 10 টাকা, বিক্রি করছে 13 টাকায়, ক টাকা বেশি 3 টাকা বেশি, কার উপরে 10-এর উপরে, কারণ এটা তোমার কেনা দাম, তাহলে 10-এর উপর 3 বেশি, শতকরায় কত, আর 3/10 মানেই তোমরা জানো 30%, তো এটাকে আর লেখার তো কোনো প্রয়োজন নেই, 30% মানে অপশান ডিতে দেখতে পাচ্ছি, ব্যাস এইটুকু, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 7-এরটা কী বলেছে করো, আগে নিজেরা পড়ো। বলেছে একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, সেটাকে বলেছে 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এটা তোমার বের করতে হবে। ঠিক আছে, এটা তোমার বের করতে হবে, করে দেখতে হবে এটাকে। দেখো কীভাবে করবে এটাকে, সিম্পল, যে কোনো বইয়ের যে কেনা দাম সেটা অলওয়েজ 100% থাকে, মানে যে কোনো বই বলে না, মানে কোনো কিছুর কেনা দামই 100% হয়, মানে সিপি।
তোমার ক্রয় মূল্যটা অলওয়েজ 100% হয়। কারণ তুমি ধরো একটা পেন 5 টাকায় কিনছো, তারপরে 7 টাকায় বিক্রি করছো, 2 টাকা বেশি, তাহলে 5 টাকা যে কিনছো সেখানে তুমি তোমার 100% ইউজ হচ্ছে, কিন্তু এখানে আর 100% নেই, 100% থেকে বেড়ে গেছে, কারণ লাভ করছে, এটাকেই বোঝাচ্ছে। ওর জন্য আমি সবসময় আমরা সিপিকে 100% মেনে চলি। তাহলে বলেছে একটি বই 680 টাকায় বিক্রি করেছে, তার মানে এটা তোমার বিক্রয় মূল্য। মনে রাখবে আমরা যখন সেলিং প্রাইস জানা থাকি সেখান থেকে যদি আমি সিপির দিকে যাই তখন এটা উল্টো ক্যালকুলেশন। কেন? কারণ সচরাচর আমরা কি জানি যে লাভটা সিপির উপরেই হয়, কস্ট প্রাইসের উপরেই হবে বা ক্রয় মূল্যের উপরেই হবে। তার জন্য লাভের থেকে এখান থেকে ডাইরেক্ট প্রফিট হোক বা লস হোক সেটা অলওয়েজ নিয়ে গেলে সেলিং প্রাইসে যায়। কিন্তু এখান থেকে যদি উল্টো আসি তখন ওটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন বলে। ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন মানে দেখো 15% ক্ষতি, তো নর্মালি আমি এটাকে বোঝাতে চাইছি যে তুমি এটাকে আমরা নর্মালি 100-র উপরে 15% ক্ষতি মানে কি বুঝি, 85 যাবে। কিন্তু যখন আমরা এটা থেকে এটা যাবো তখন এটাকে উল্টো করে গুণ করব, মানে উপরে 100 থাকবে নিচে 85, এই জিনিসটাকে বোঝাচ্ছি। কিন্তু আমরা এখানে ওটা ইউজই করবো না, অন্যরকমভাবে করবো। দেখো সেটা কীভাবে করছি। দেখো 100% যদি থাকে, সেটা যদি 15% ক্ষতি হয়ে যায় তাহলে সেটা এখন বর্তমানে কততে পরিণত হবে বলো? 85%-এ। কেন 85%-এ গেছে? কারণ এটা 680 টাকায় বিক্রি হয়েছে। তাহলে 680 টাকাটা অ্যাকচুয়ালি এখন 85%-এর সমান। তাহলে 85% মানে এটা কত গুণিত, মানে 1%-এর মান কত ঐকিকভাবে বের করতে পারবে না? সেই 1%টাকে আমি 1% না লিখে ওটাকে গুণ আকারে দেখাবো বারবার, তাহলে সুবিধা হবে যে 85-এর সাথে কত গুণ করলে 680 হয়ে যায়। তো দেখলেই বুঝতে পারছো 8 গুণে। দেখো 8 আটা 64, 640 আর 5 আটা 40, তাহলে 640 আর 40 680, 8 গুণিতকে। তাহলে 100%-এর মানটা বের করে নিই। কেন 100% বের করছি? 100% বের করা মানে তুমি ওটাকে কনভার্ট করে দিলে, কিসে বের করলে? সিপি পেয়ে গেলে, ক্রয় মূল্য। তাহলে 8 গুণ করলে এটা 800 টাকা, তাহলে 800 টাকা তুমি ক্রয় মূল্য পেয়ে গেলে। এবার কোশ্চেনে বলেছে এই 800 টাকা যদি কেনা দাম থাকে, সেটা বলেছে বইটি 880 টাকায় বিক্রি হচ্ছে, তার মানে 800 জিনিস 880-তে বিক্রি হচ্ছে, তার মানে 80 টাকা বেশি। কার উপরে? 800-র উপরে। তাহলে শতকরায় কত হবে? এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। এটা কতবারে কাটে? ডাইরেক্ট 10 বারে, আর 1/10 মানে 10%। 1/10 মানে 10%, মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, 10%, অপশান ডি হয়ে যাবে 10%। নেক্সট নাম্বার 8 সলভ করো। নাম্বার 8 সলভ করো। বলেছে একজন দোকানদার কিছু দ্রব্য প্রত্যেকটা বলেছে 35 টাকায় বিক্রি করে, তার মানে এটা না বিক্রয় মূল্য, এটা 35। এবার এখান থেকে বলেছে 40% লাভ হয়, তার মানে দেখো বিক্রয় মূল্য তোমার কাছে আছে, আবার লাভের পার্সেন্টেজটাও আছে। সেখান থেকে তুমি সিপিতে যেতে চাইছো, মানে ব্যাক ক্যালকুলেশন বা ব্যাকওয়ার্ড কেস। তখন এখান থেকে 40% মানে কত হয়? 2/5। 40% মানে 1/5 মানে কত হয়? তোমরা জানো প্রত্যেকে 1/5 মানে 20%, তার ডবল করলে 40, তার জন্য 2/5। বা এইভাবেও ভাবতে পারো যে পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100, কাটাকাটি করলে 2/5, তাহলে 5-এর উপর 2 বেড়ে যাবে, লাভ না? তাহলে 7-এ যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেহেতু এসপি থেকে সিপি, তাহলে এটাকে উল্টো করে লিখবো। উপরে তোমার যাবে 5, নিচে যাবে 7, এটাকে কাটলে 5 বারে, তাহলে 5 গুণ করলে 25, তাহলে 25 যেটা পাচ্ছি সেটা তোমার হয়ে যাবে কেনা দাম বা সিপি। এবার বলছে সে 60% লাভ পেতে চাইলে কত দামে বিক্রি হবে। এবার দেখো ক্রয় মূল্য পেয়ে গেছে, এবার ডাইরেক্ট ক্যালকুলেশন, কারণ এই যে সিপির উপরে 60% লাভ পেতে চাইছে। 60% মানে 3/5। 1/5 যদি 20 হয়, তার 3 গুণ করলে 60 হয়, তার জন্য 3/5। তাহলে এটা 5-এর উপর 3 বেড়ে যাবে, 5-এর উপর 3 যদি বাড়ে এটা 8-এ যাবে, তো এটাকে 5 দিয়ে কাটলে 5, 5 এটা কত হয়ে যাবে? 40। তাহলে কত টাকা বিক্রি করতে হবে? 40 টাকা, অপশন ডি রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট সলভ করো নাম্বার 9। 9টা করো। বলেছে আমন 3 ঘন্টায় বলেছে 15 কিলোমিটার এবং 2 ঘন্টায় বলেছে 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমনের গড় গতি কত হবে? করো দেখি। দেখো গড় গতিবেগ বলতে কি বোঝায়, মানে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে হয় টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এখানে ডাইরেক্ট তুমি ফর্ম ইউজ করো, এটাই মেন ফর্ম। এখান থেকে আরেকটা ফর্মে আমরা নিয়ে যাই এটাকে, সেটা ধরো কোনো একটা ডিস্টেন্স আছে, এক্স স্পিডে গেল
আবার ওয়াই রিটার্ন আসলো, তো এটাকে লেখা যায় 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটাও তোমার অ্যাভারেজ স্পিডের ফর্ম, এটা এখান থেকেই যায়। মানে এই যে নিচে যে বক্স করে করলাম এটা হচ্ছে মেন ফর্ম, এখান থেকে ওই ছোটো ফর্মটাই মনে রাখে। এবার দেখো এখান থেকে এই ফর্মটা ইউজ হবে না, আমরা নিচের এই মেন ফর্মটাকে ইউজ করতে পারবো এখানে। কেন? কারণ দেখো 15 কিলোমিটার ফার্স্টে যাচ্ছে, তারপরে 20 যাচ্ছে, তার মানে টোটাল যে ডিস্টেন্স সেটা কত 35। আর প্রথমে টাইম কত 3 ঘন্টা, পরে টাইম 2 ঘন্টা, টোটাল টাইম কত 5 ঘন্টা। তো এটাকে ডিভাইড করলে কত পাচ্ছ 7, তার মানে অ্যান্সার হয়ে যাবে 7। এটা হয়ে যাবে তোমার গড় গতিবেগ, মানে 7 কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে যাবে তোমার গড় গতিবেগ। নেক্সট নাম্বার 10 কি বলেছে, সলভ করো। বলেছে এ ও বি ট্যাপ একটি বালতিতে 8 ঘন্টা 6 ঘন্টায় জল পূর্ণ করে। ধরো একটা এ আছে, এটা 8 ঘন্টায়, আর একটা বি আছে যেটা 6 ঘন্টায়, এদের যে টোটাল সেটা হচ্ছে এদের 24 হয়ে নেবো। এটা 3 বারে 3 8 24, এটা 4 6 24, তাহলে পেয়ে গেলে এটা এফিসিয়েন্সি, এদের কার্যক্ষমতা এটাকে। এবার এখান থেকে কি বলেছে, যদি উভয় ট্যাপ 3 ঘন্টা পরে এই ট্যাপকে বন্ধ করা যায়, উভয় ট্যাপ খোলা থাকবে 3 ঘন্টা, তার মানে 3 আর 4 মিলে কত হচ্ছে 7, তাহলে 7 মিলে মানে 1 ঘন্টায় 7 কাজ করছে, কিন্তু 3 ঘন্টা অবধি খোলা ছিল একসাথে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 21 কাজ হয়ে যাবে, বা 21 যে বালতিটা থাকবে 21-এর ফিল হয়ে যাবে 21, তাহলে টোটাল ক্যাপাসিটি কত ধরেছে 24, তার মধ্যে 21 হয়ে গেছে, তাহলে বাকি থাকলো 3, এই 3 কাজটা কে করবে? দেখো এরপরে এ ট্যাপকে বন্ধ করা হয়েছে, মানে একে ক্লোজ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বি থাকবে, তাহলে বি যদি থাকে, বি এর কার্যক্ষমতা কত 4, তাহলে তখন এই 3 কাজ করবে, 4 দিয়ে ভাগ করে দাও, 3/4 আছে অপশান বিতে, তাহলে এত ঘন্টা টাইম লাগবে। বাকি সময় মানে বাকি কতটুক লাগবে ট্যাপটাকে ফিল করতে, মানে ওই বালতিটাকে ফিল করতে বি ট্যাপে, তাহলে 3/4 ঘন্টা সময় লাগবে, এটুক। নেক্সট চলে আসো নম্বর 11 কি বলেছে, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার কেস। দেখো রুটের মধ্যে যদি এমন কোনো নাম্বার থাকে যেমন 2 3 5, এগুলো আমরা রুটের বাইরে বের করতে পারি না, বাইরে বের করতে পারি না মানে কি বোঝাচ্ছে, এরকম 9 আছে, 9 মানে 3 বাইরে চলে আসবে। আবার ধরো আমি বললাম 16 আছে, 4 আছে, বাইরে চলে আসলো। তাহলে যে সংখ্যাগুলোকে আমরা রুটের মধ্যে বের করতে পারি না সেই নাম্বারগুলোই অ্যাকচুয়ালি তোমার রেশনাল নাম্বার। রেশনাল মানে অমূলদ সংখ্যা। অমূলদ কাকে বলে? যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। যেমন ধরো 5 আছে, 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে এটা p কে বোঝাচ্ছে, এটা q কে বোঝাচ্ছে, তাহলে 5 একটা মূলদ সংখ্যা, অমূলদ না। যেমন আমি বললাম 5/7, এটা p এটা q, তার মানে এটা মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে? যেমন √2 √3, যেমন পাই, অনেকে ভাববে পাই মানে তো 22/7, না, পাই মানে 22/7 না, পাই হচ্ছে 3.14 সামথিং, এরকম রিপিট করছে, ওর এক্স্যাক্ট মান জানি না এখনও, 22/7 আমরা ধরে কাজ করি। তাহলে এখানে 5 একটা নর্মাল নাম্বার, কিন্তু এখানে √7 যে সংখ্যাটা আছে এটাই গন্ডগোল করে দিয়েছে, এই সংখ্যাটা তোমার অমূলদ সংখ্যা। তাহলে একটা অমূলদ সংখ্যার সাথে একটা মূলদ সংখ্যা যদি যোগ করো তো এটা অমূলদেই কনভার্ট করে দেবে, তার জন্য অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, বেশ এইটুকু আর কিছু না। নেক্সট নেক্সট করো কি বলেছে। এই প্যাটার্নটা খুব ইজি প্যাটার্ন, আর এগুলোর সাথে তোমরা পরিচিত আছো এই প্যাটার্নটার সাথে। কেন পরিচিত বোঝো, ফার্স্ট টাইম করলেও পেরে যাবে। কীভাবে করবো দেখো, দেখো এক্স প্লাস 1/x অ্যালজেব্রা কোশ্চেন, এটা এটা যদি তোমার কে থাকে, কে মানে একটা মান যা কিছু হতে পারে, তাহলে তোমাকে যদি বলা হয় এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার কত হবে, তুমি বলবে কে এর স্কোয়ার -2। কী করে আসলো প্রুফ করে দেখাচ্ছি। দেখো তোমরা পড়েছো ছোটোবেলায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কী হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। ক্লিয়ার? এটা পড়েছো, তাহলে এখান থেকে এই ফর্মুলাটাই এখানে ইউজ হবে। কীভাবে? এটা এ এটা বি, তাহলে এটাকে লিখতে পারো এক্স প্লাস 1/x তার এটা হোল স্কোয়ার -2a এটা বি, এটা তো কেটে যাবে, তো আলটিমেট এইটার মান তো আমি বের করে জানি কে, তাহলে এটা হয়ে যাবে কে এর স্কোয়ার আর এটা -2, এর জন্য আমি এটাকে ডাইরেক্ট ফর্মুলা হিসেবে মনে রাখি। বোঝা গেল? তাহলে এইখানে যখনই মনে রাখবে যখন এই সিঙ্গেল 1 পাওয়ার থেকে ডবল পাওয়ারে যাচ্ছে যে 2 তখন যে মানটা থাকে তার স্কোয়ার করে 2 বিয়োগ, ব্যাস এইটুকু আপাতত শেখো।
দেখো এখানে এক্স প্লাস 1/x দেওয়া আছে 4, তাহলে এখান থেকে তুমি 2 এর পাওয়ারে যেতে গেলে মানে এক্সের স্কোয়ার আর 1/x স্কোয়ারে যেতে গেলে 4 এর স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার 16, 2 বাদ দিলে 14। এবার এখান থেকে আবার 2 এর পাওয়ারে যেতে গেলে এখান থেকে এটা এখন বেস ফর্ম, এটা 4 এর পাওয়ারে যখন যাচ্ছ মানে কি ডবল কেস হচ্ছে না, তাহলে আবার 14 এর স্কোয়ার মাইনাস 2, 14 এর স্কোয়ার মাইনাস 2 করলে কত 196, তাহলে মাইনাস করলে 194। এক্সামে যখন করবে এটা অ্যান্সার, এক্সামে যখন করবে তখন আমাদের এত কিছু লিখতে হবে না, ডাইরেক্ট করা যায় কীভাবে, দেখো মুখে মুখে করা যায়। 4 এর স্কোয়ার 16 মাইনাস 2 14, আবার 14 স্কোয়ার মাইনাস 2 196, 2 বাদ দিলে 194, ব্যাস অ্যান্সার। ওটাই মুখে মুখে তুমি করতে পারো। ক্লিয়ার? নেক্সট এটা করো 3-এরটা। তিনেরটা দেখো, এটা বাদ দাও। দেখো কি বলেছে, বলেছে সাধারণ বৃদ্ধির হারের অধীনে একটি শহরের জনসংখ্যা বলেছে 10 বছরে পি এর দেড়গুণ হয়, মানে প্রথমে পি ছিল এখন দেড়গুণ হয়ে যাবে। কত বছরে একই বৃদ্ধির হারে জনসংখ্যা বলেছে দ্বিগুণ হবে, এটা বলেছে। তাহলে পিটি বাদ দাও, আমি 1 ধরে নিলাম, যে প্রথমে যদি 1 থাকে সেটা দেড়গুণ হয়ে গেলে ওটা 1.5 হবে, বেসিক ব্যাপার। আর সাধারণ বৃদ্ধি মানে এটাকে সরল সুদের মতোই ভাবো, সিম্পল ইন্টারেস্ট ভাবো, টাকায় 1 টাকা 1.5 টাকায় পরিণত হচ্ছে। কত টাকা এক্সট্রা পাচ্ছে? 0.5। তাহলে 0.5 টাকা পাচ্ছে এক্সট্রা, সেটা কত বছরে? 10 বছরে, 10 ইয়ারে, 10 ইয়ারে। এবার কোশ্চেনে বলেছে এটা কত বছরে দ্বিগুণ হবে, তার মানে এটা 1 থেকে 2-এ যাবে। তার 1 থেকে 2 মানে কত টাকা এক্সট্রা পাবে? 1 টাকা। তাহলে দেখো 0.5 টাকা জোগাড় করতে তার 10 বছর লাগছে, ঠিক আছে? 0.5 জোগাড় করতে 10 বছর লাগছে, তাহলে 1 টাকা জোগাড় করতে কত বছর লাগবে? তো দেখো 0.5 মানে কি, এখানে 2 গুণ করলে কি হয়ে যাবে তোমার 1 টাকা হয়ে যাবে, তাহলে এখানেও নিশ্চয়ই 2 গুণ করতে হবে ওই কি নিয়মের মতো। তো তাহলে 1 এর ভ্যালু এখানে কত, হাফ টাকা জোগাড় করতে 10 বছর লাগলে 1 টাকা জোগাড় করতে 20 বছর, বেসিক ব্যাপার। 20 ইয়ার, 20 ইয়ার মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, মুখে মুখে হয়ে যাবে, জাস্ট এটুকু, আর কিছু না। নেক্সট নাম্বার 14, নাম্বার 14 একটু জাস্ট ওয়েট করে একটু দেখে নিই যে এটা চলছে কিনা, ঠিকঠাক আছে কিনা, একটু জাস্ট দাঁড়াও। ঠিকঠাক আছে, একটু দেখতে হয় মাঝে মাঝে। এই কোথায় চলে আসলো? ওকে, দেখো এটা কি বলেছে। নাম্বার 14 বলেছে এ এবং বি যথাক্রমে বলেছে 20 দিন আর 40 দিনে একটি কাজ করতে পারে। তাহলে এ কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজ করে তবে কত দিনে কাজটি শেষ হবে? ঠিক আছে, দেখো এখানে বুঝো এ 20 দিনে করছে আর বি করছে এটা ধরো 40 দিনে, আর এ কাজটি শুরু করলো, অল্টারনেট করে কাজ করছে, একদিন এ পরের দিন বি, এভাবে কাজ করবে। কাজটা স্টার্ট করছে, দেখো টোটাল কিছু কাজ আছে, এদেরকে এলসিএম নিয়ে নাও। 20 আর 40-এর যে এলসিএম সেটা হয়ে যাবে তোমার 40, এটা হচ্ছে 2 টাইমস, এটা 1 টাইমস। তাহলে এর যে কার্যক্ষমতা 2 আর বি এর 1, টোটাল ওয়ার্ক তোমার দেওয়াই আছে, বের করলাম 40, এটা টোটাল ওয়ার্ক। তাহলে এ যদি স্টার্ট করে পরের দিন বি করবে, এই কাজটা শুরু করছে, আবার পরের দিন এ, তারপরের দিন আবার বি, তার মানে এরকম এ বি এর সেট কন্টিনিউ হবে, তাই তো? এবার এখান থেকে খেয়াল করে দেখো, ফার্স্টের দিন যদি এ করে মানে 2 আর 1-এ 3, তার মানে তারা 2 দিন খরচা করে, 2 ডেজ খরচা করে 3 কাজ করবে, কিন্তু টোটাল কাজ কত? 40। তাহলে এটাকে আমি 13 দিয়ে গুণ করলাম, 13 দিয়ে যদি গুণ করে দাও 13 দুগুণে 26, তার মানে 26 দিনে তারা 39 কাজ করে ফেলবে। তার মানে আমি কতগুলো, 13টা সেট নিয়েছি এবির, তাহলে এখনও 1 কাজ বাকি আছে। তাহলে এই 1 কাজটা করতে কে আসবে? কারণ এবির সেট নিয়েছি, পরের দিন যদি এবি এর সেট 13খানা নেই তাহলে পরের দিন আবার এ আসবে। তাহলে এ একদিনে কত কাজ করে? 2, কিন্তু কাজ দরকার কত? 1। তাহলে ভালো করে বোঝো, এখানে খেয়াল করো, এটা অনেকে বোঝে না যে 1 কাজ কত টাইম লাগবে, এই 1 কাজের জন্য। এ আসবে করতে, এ এফিসিয়েন্সি মানে একদিনে কত করতে পারছে, তাহলে একদিনে 2 কাজ করছে, তার মানে 2 কাজ করছে একদিন, তাহলে 1 কাজ করতে কত? 1/2 দিন নেবে, হাফ।
তাহলে এটাকে হাফ দিয়ে, তার মানে অ্যান্সার তোমার 26 আর এটা 0.5, তাহলে 26.5 দিনে কাজটা কমপ্লিট হবে। কিন্তু কথা হচ্ছে 26.5 অপশানে নেই, তাহলে আমি কি 26 মার্ক করবো? একদমই না, এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে এটা, কারণ 26 থেকে একটু বেশি অ্যাপ্রক্সে এটাকে মার্ক করতে হবে, তাহলেই তোমার অ্যান্সার ঠিক নেবে। বোঝা গেছে? নেক্সট নাম্বার 15 অ্যান্ড লাস্ট কোশ্চেন। এটা দেখো কি বলেছে, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, যদি তার গতি বলেছে 15 কিলোমিটার বৃদ্ধি পায়, তারপর সে 16 মিনিটের আগে পৌঁছাবে। যদি সে তার গতিবেগ বলেছে 12 কিলোমিটার কমিয়ে দেয়, যদি তার প্রাথমিক গতি 60 থাকে, তাহলে সে কতক্ষণ দেরি করবে? ঠিক আছে, সলভ করো নিজের আগে। হ্যাঁ, কোশ্চেনটা ইজি হয়ে গেছে এইটাতে বলে দেওয়াতে, যে তার প্রাথমিক গতি 60, ঠিক আছে, 60 যদি তার প্রাথমিক গতি হয়, সেখান থেকে প্রথমে বলেছে 15 বাড়িয়েছে, তাহলে এটা 75 হয়ে যাবে, তাহলে স্পিড রেশিও পেয়ে যাবে। 15 দিয়ে কাটো, 4 বারে 15 দিয়ে কাটলে 5, তাহলে 4:5। এরকম পজিশনে বলেছে 16 মিনিট আগে যাচ্ছে, কারণ গতিবেগ বাড়িয়েছে। তাহলে আমরা জানি স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়, আর কোনো ডিস্টেন্স যদি চেঞ্জ না হয়, তাহলে ডিস্টেন্স যদি ফিক্স থাকে, স্পিড যে রেশিও তার টাইম তার উল্টো, এটুকু মাথায় রাখবে। তাহলে স্পিড এটা হলে টাইম কত হয়ে যাবে? 5 থেকে 4, টাইম হয়ে যাবে 5 থেকে 4। তাহলে এখান থেকে টাইমের গ্যাপ কত? 1 কম লাগছে, সেটাই বলেছি 16 মিনিট আগে যাচ্ছে, 1-এর ভ্যালু 16 মিনিট, তাহলে 5-এর ভ্যালু অরিজিনালি কত? 5 16 80 হয়ে যাবে, 80 মিনিট। তাহলে তার রিয়েল টাইম অ্যাকচুয়ালি এটা, কেন রিয়েল বলছি? কারণ এটাই রিয়েল স্পিড 4-এ, প্রথমেরটা, পরে তো বাড়িয়েছে 5 করেছে, তাহলে এটা রিয়েল স্পিড। এবার তার রিয়েল টাইম, এবার এখান থেকে বলেছে 12 কিলোমিটার যদি কমানো হয়, তার মানে প্রথমে 60 আছে, এবার যদি 12 কমায়, তার মানে 48 হয়ে যাবে, 2 দিলে 50 আর 10 60, তাহলে এটা স্পিড রেশিও। এটা কাটাকাটি করো, 12 দিয়ে 5, 12 দিয়ে কাটলে 4, তাহলে এটা স্পিড রেশিও হলে টাইম রেশিও কত হয়ে যাবে? টাইম রেশিও হয়ে যাবে 4:5, তাহলে টাইম হয়ে যাবে 4:5। তাহলে 4:5 যদি হয়, তাহলে এখান থেকে 1-এর ভ্যালু যদি 16 হয়, এখান থেকে 80 তো বের করে রাখলাম, এটা হচ্ছে রিয়েল টাইম। তাহলে রিয়েল টাইম আমার অ্যাকর্ডিং এখানে যার আছে এই পার্টটাতে, কারণ এটা একটা আলাদা কোশ্চেনের মতো কাজ করছে এখন। তাহলে 4-এর ভ্যালু কত? 80 অরিজিনালি, কত গুণিতকে? 20 গুণিতকে। তো কোশ্চেনে কী বলেছে, সে কত দেরি করবে? দেখতে পাচ্ছি 1 ইউনিট দেরি করছে, তাহলে 1 দেরি করা মানে কত? 20, কারণ 1-এর ভ্যালু কত হয়ে যাবে? 1 ইউনিট মানেই 20 মিনিট, এখানে 20 গুণিতকে আছে না, তাহলে কত মিনিট দেরি করবে? 20 মিনিট। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? ওকে, তো আজকে আমাদের এসএসসি জিডি যে ফার্স্ট ম্যাথ ক্লাস ছিল সেটা কমপ্লিট হলো। এখানে 15 কোশ্চেন ডিসকাস করলাম। যারা নতুন আছো টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হয়ে যাও, দেখবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই করে। আর নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ওকে, আর একটা কোশ্চেনটা লাগবে না, জাস্ট এই অবধি আমরা 15 অবধি করবো। আর ব্যাচ শিটের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ওকে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে, রিজনিং ক্লাস থাকবে, ঠিক আছে, ওই সেম টাইম 9 AM। চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।